পলিটিক্যাল সায়েন্সের একটা টপিক করাবো, ঠিক আছে? তো পলিটিক্যাল সায়েন্সের একটা টপিক করাবো। তো আগের দিন একটা ডিমান্ড এসেছিল যে পলিটিক্যাল সায়েন্সটা স্যার করাচ্ছেন না কেন? তো আজকে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যতদূর হয়েছিল তারপর থেকে আমি একটা জিনিসটাকে প্রসিড করব। তো দেখো আজকে জিনিসটা খুব হেল্পফুল হবে। আজকে যেগুলো করাবো সেগুলো এমার্জেন্সিটাকে নিয়ে করানোর ইচ্ছা আছে, ঠিক আছে? তো সেইটাকে নিয়ে তোমাদের সামনে এসেছি। তো দেখো তোমাদের আশা করি ইউজফুল হবে। আমি সব জিনিসটাই কভার করার চেষ্টা করব যতটুকু সময়ের মধ্যে আছে। হ্যাঁ, তো দেখো। আচ্ছা, সবাই আমার ভয়েস শুনতে পাচ্ছ তো? আমার ভয়েস শুনতে পাচ্ছ? ঠিক। আর এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখো, তো দেখো আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে এমার্জেন্সি। হ্যাঁ, এমার্জেন্সি, ঠিক আছে? তো এমার্জেন্সি মানেটা কি রয়েছে? যে জরুরি অবস্থা। এমার্জেন্সি, এমার্জেন্সি কথাটা মানে কি বাবু? জরুরি অবস্থা। এখন প্রথম কথা, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, একটা পার্ট পড়িয়েছিলাম, যে ফার্স্ট পার্টে কি আছে, সেকেন্ড পার্টে কি আছে, থার্ড পার্টে কি আছে, ফোর্থ পার্টে কি আছে, ফিফথ পার্টে কি আছে, এরকম করে পড়িয়েছিলাম। হ্যাঁ, তো এখানে যে আমরা এই করতে করতে পার্ট কত নম্বরে চলে এসেছি দেখো, 18 নম্বর পার্টে, ঠিক আছে? আচ্ছা, কেউ বলতে পারবে 16 নম্বর পার্টে কি আছে, আর 15 নম্বর পার্টে কি আছে, 17 নম্বর পার্টে কি আছে? 15, 16, 17, বলো তো। 15 নম্বর পার্টে কি আছে? 15 নম্বর পার্টে কি আছে, 16তে কি আছে, 17তে কি আছে, বলো তো। বলো বলো, চুপ করে থেকো না, আগের দিন পড়ানো হয়েছে। 15 নম্বর পার্টে কি আছে গাইস, বলো কেউ। 15 নম্বর পার্টে কি আছে? ইলেকশন কমিশন, ঠিক আছে? 16 নম্বর পার্টে কি আছে? কেউ বলো, চুপ করে থেকো না। 16 নম্বর পার্টে কি আছে? অয়ন, উদয়, মৌসুমী, তোমার একটু আনসার দাও। 16 নম্বর পার্টে কি আছে? 16 নম্বর পার্টে যেটা আছে সেটা হচ্ছে এসসি এসটিদের জন্য সুযোগ সুবিধা। এসসি আর এসটিদের জন্য সুযোগ সুবিধা। আর যে 17 নম্বর পার্টটা রয়েছে সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। যারা আজকে হয়তো প্রথমে এলে তারা আগের ক্লাসগুলো সব দেখে নেবে। আগের ক্লাসগুলো দেখে নিলে তাহলে তোমাদের এইগুলো কিন্তু সবই করিয়ে রেখে দিয়েছি পলিটিক্যাল সায়েন্সের, যে 15 নম্বর পার্টে কি আছে, 16 নম্বর পার্টে কি আছে, 17 নম্বর পার্টে কি আছে, 15, 16, 17, ঠিক আছে? 15 নম্বর পার্টে হচ্ছে তোমার হচ্ছে ইলেকশন কমিশন রয়েছে, 16 নম্বর পার্টে কি রয়েছে, এসসি এসটিদের জন্য সুযোগ সুবিধা রয়েছে, আর 17 নম্বর পার্টে কি রয়েছে বাবু? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো প্রথম হচ্ছে যেটা রয়েছে আর্টিকেল 352, ন্যাশনাল ইমার্জেন্সি। তো ন্যাশনাল ইমার্জেন্সিটা কি হয় না, আমাদের কখন ন্যাশনাল ইমার্জেন্সিটা আমরা জারি করি না, বাইরে থেকে অভ্যন্তরীণ কোনো যুদ্ধ বা জঙ্গি আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হলে, কোনো বিপদ উপস্থিত হলে, তখন সারা গোটা দেশে ইমার্জেন্সিটা আমরা জারি করতে পারি। তো ব্যাপারটা হচ্ছে কি, যে যদি কোনো যুদ্ধ বা বহিরাগত শত্রুর কারণে জাতীয় এমার্জেন্সিটা হয় তাকে এক্সটার্নাল এমার্জেন্সি বলতে পারি, আর দেশের মতো সশস্ত্র জঙ্গি আক্রমণের পর যে এমার্জেন্সি হয় তাকে ইন্টারনাল এমার্জেন্সি বলতে পারি, ঠিক আছে? এখন ন্যাশনাল ইমার্জেন্সিটা কি হয়, যে দেখো ন্যাশনাল ইমার্জেন্সিটা কখন জারি করা যেতে পারে, যে যদি আমরা কি হতে পারি, একটা ক্যাবিনেটের তরফ থেকে, ক্যাবিনেট
স্ক্রিনটা দেখা যাচ্ছে না? স্ক্রিনটা সবার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? তাহলে একটুখানি তো হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। ওকে। দেখো, প্রথম কথা ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে গেলে কি করতে হবে? ক্যাবিনেটের তরফে একটা লিখিত রিকমেন্ডেশন পেলে তবেই কিন্তু একটা ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা যেতে পারে। ইমার্জেন্সি জারি করার বিল ১ মাসের মধ্যে পার্লামেন্টে ২ টি হোম থেকে পাস করতে ইমার্জেন্সিটা যখন জারি করা হলো, তখন ১ মাসের মধ্যে তখন সেটা ২ টো হোম থেকে পাস করতে হবে। ২ টো হোম থেকে অ্যাপ্রুভড হলে তবেই কিন্তু ইমার্জেন্সি ৬ মাস অব্দি চলতে পারে। তাহলে এটা কি করতে হবে? পার্লামেন্টের যে ২ টো হোম রয়েছে সেখান থেকে ১ মাসের মধ্যে সেটাকে করতে হবে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে ক্যাবিনেটের হচ্ছে অ্যাপ্রুভাল নিতে হবে। ২ নম্বর প্রধান দেখো। আচ্ছা, এখানে দেখো এমার্জেন্সিটা হচ্ছে আমাদের কিন্তু ৩ বার কিন্তু আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। যেটা খুব ইম্পর্টেন্ট। যে কবার আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে? তো প্রথম যেটা ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, ন্যাশনাল ইমার্জেন্সি এখানে প্রসেসটা বলে দিয়েছে। তারপরে তোমার যেটা রয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি কবার হয়েছে? না ন্যাশনাল ইমার্জেন্সি ৩ বার হয়েছে। একটা হচ্ছে কি যে 1962 তে হয়েছে। 1962 তে কি হয়েছে? যখন হচ্ছে ইন্দো সিনো ওয়ারটা হয়েছে। আর একটা হয়েছে কি 1966 এ। সেই সময়টা কি হয়েছিল? ইন্ডিয়া পাকিস্তান ওয়ারটা হয়েছিল। আর একটা হচ্ছে হ্যাঁ? স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন তো পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো তোমার ওখানে কি কোনো নেটওয়ার্কের প্রবলেম আছে কিনা? স্ক্রিন তো দেখা যাচ্ছে সবার কাছে। 1962 তে যেটা ছিল সেটা হচ্ছে ইন্দো সিনো ওয়ার। সেই সময় একটা ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। 1966 এ সেখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি যে ইন্দো পাকিস্তান ওয়ার সেই সময় একটা ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। আর একটা হয়েছে 1972 তে সেই সময় কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ওয়ারটা হয়েছিল যে সময় 1971 এ বাংলাদেশ লিবারেশন পেল। ঠিক আছে? ন্যাশনাল ইমার্জেন্সি কিন্তু আমাদের ৩ বার ডিক্লেয়ার করা হয়েছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, আর্টিকেল 358 অনুযায়ী ১৯ নম্বর আর্টিকেল অন্তর্ভুক্ত ৫টি অনুকরণের কথা বাতিল করা হয়। আর্টিকেল 358 অনুযায়ী কি রয়েছে? ১৯ নম্বর আর্টিকেলে অন্তর্ভুক্ত ৫টি মৌলিক অধিকার বাতিল করা হয়। ঠিক আছে? যেটা আগে মৌলিক অধিকারটা ছিল সেখান থেকে ৫টি মৌলিক। তো 359 অনুযায়ী দেখো, আচ্ছা, এবার একটা ব্যাপার আছে যে এই যে যখন তোমাদের ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়, হ্যাঁ, তখন কিন্তু আমাদের যে ৬টা মৌলিক অধিকার রয়েছে, ঠিক আছে? এখন তো হচ্ছে ৫টা হয়ে গেছে। কারণ সম্পত্তির অধিকারটাকে ১৯৭৮ সালে ১৯৭৮ সালের ৪৪তম সংবিধান সংশোধনে সম্পত্তির অধিকারটাকে ওখান থেকে বাদ দেওয়া হয়। হ্যাঁ? ১৯৭৮ সালের ৪৪তম সংবিধান সংশোধনে ওই সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়। হুম? তো এখন মৌলিক অধিকার বলতে কটা রয়েছে? ৫টা মৌলিক অধিকার রয়েছে। আচ্ছা, এখন এই ৫টা মৌলিক অধিকারটাকে যখন এমার্জেন্সি ডিক্লেয়ার করা হলো তখন কিন্তু এটাকে সাসপেন্ড করে দিতে পারে। কিন্তু একটাকে কোনোদিনও সাসপেন্ড করা যায় না। সেটা কি? সেইটার জন্য হচ্ছে যে একটা যে মৌলিক অধিকার রয়েছে, যেটা হচ্ছে তোমাকে বাদ দেওয়া যায় না সেটা কি? না ২০ আর হচ্ছে ২১। ঠিক আছে? আর্টিকেল 359 অনুযায়ী এই শুধুমাত্র ২০ আর হচ্ছে ২১। ২০ আর ২১টা কি রয়েছে? ২১টা হচ্ছে কি রয়েছে? জীবন এবং স্বাধীনতার অধিকার রয়েছে। ঠিক আছে? ২০ নম্বর আর ২১ নম্বর এই দুটো অধিকারকে কিন্তু আমাদের আর্টিকেল 359 অনুযায়ী বাতিল করা মৌলিক অধিকারগুলোকে বাতিল করা যায় না। তাহলে এইখান থেকে একটা কোশ্চেন আসে যে আমাদের ইমার্জেন্সির সময় যে মৌলিক অধিকারটা কোন মৌলিক অধিকারটাকে বাতিল করা যায় না? তো মনে রাখবে একটা হচ্ছে ২০ আর একটা হচ্ছে ২১। এই দুটো মৌলিক অধিকারকে কিন্তু একমাত্র ইমার্জেন্সির সময় কিন্তু বাদ দেওয়া যায় না। বুঝতে পেরেছ? ঠিক আছে? ক্লিয়ার হয়েছে সবার কাছে?
বুঝতে পারছো? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? হুম হুম। আচ্ছা, রাষ্ট্রপতি নিজে সেই রাজ্যের রাজ্যপাল এবং পার্লামেন্টের মাধ্যমে রাজ্য শাসন করেন, ঠিক আছে? তাহলে রাষ্ট্রপতি কিভাবে শাসন করে? না স্টেট গভর্নরের মাধ্যমে, স্টেট গভর্নরের মাধ্যমে, আর একটা হচ্ছে পার্লামেন্টের মাধ্যমে শাসন করে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আর্টিকেল কোনটা? আর্টিকেল হচ্ছে 360, সেটা হচ্ছে ফিনান্সিয়াল মার্কেট। মনে রাখবে আমাদের দেশে কিন্তু সবকিছুই হয়েছে, কিন্তু 360টা কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লাই হয়, ঠিক আছে? 358, 359, তোমার 350, 350তে যে ন্যাশনাল ইমার্জেন্সি রয়েছে সেটাও হয়েছে, অ্যাপ্লিকেবল হয়েছে। 356-এ, 356-এ স্টেট ইমার্জেন্সি আছে, সেটাকে অ্যাপ্লিকেবল হয়েছে, কিন্তু আর্টিকেল 370 সেটা কিন্তু এই হয়, ঠিক আছে? তো দেখো, সমগ্র দেশের অথবা দেশের কোনো অংশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষিত হলে রাষ্ট্রপতি কি হতে পারে? ফিনান্সিয়াল ভাগ, মানে তুমি কোনো অর্থনীতি ফিনান্স ব্যাপারটা যদি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়ে যায়, তখন হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হয়, ঠিক আছে? ফিনান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হয়। তো জারি হওয়ার 2 মাসের মধ্যে পার্লামেন্টের দুটো হাউস থেকে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। এটাকে কি করতে হবে? পার্লামেন্টের তোমার দুটো হাউস থেকে অ্যাপ্রুভ করতে হবে। ফিনান্সিয়াল ইমার্জেন্সি জারি থাকার কোনো সর্বোচ্চ সময়সীমা নেই। ন্যাশনাল ইমার্জেন্সির মতো নিয়মিত পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করে মেয়াদ বাড়াতে হয় না। তবে এটার কিন্তু কোনো সময়সীমা নেই। এটা দেখো, ন্যাশনাল ইমার্জেন্সি তুমি যদি ডিক্লেয়ার করো, এটা পার্লামেন্ট থেকে বারবার ধরে অ্যাপ্রুভ করতে হয়। ধরো আজকে 7 দিনের জন্য ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হলো, পার্লামেন্টে ওটা কনফারেন্স নেওয়া হলো, আরো 7 দিন তুমি বাড়াতে পারো, ঠিক আছে? তো এটাকে মনে রাখতে হবে যে এর মধ্যে কোন ইমার্জেন্সিটার কোনো হচ্ছে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। সেটা হচ্ছে কি রয়েছে, যে ফিনান্সিয়াল ইমার্জেন্সির কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এটাকে যতবার পারবে এটাকে ডিক্লেয়ার করতে পারবে। আর একটা কথা হচ্ছে যে এটা বারবার ধরে ডিক্লেয়ার করতে গেলে এটা কিন্তু পার্লামেন্টের অ্যাপ্রুভ নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? বুঝতে পেরেছো? 3টে ইমার্জেন্সি বুঝিয়ে দিলাম। বুঝতে পারছো তো? বুঝতে পারছো? ওকে। আচ্ছা, এবারে হচ্ছে কি রয়েছে, যে এবারে হচ্ছে পার্ট 20টা কি রয়েছে? 368 রয়েছে। 368-এ কি হয়? অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে? পার্লামেন্টের যে কোনো রাজ্যে বা হাউসে অ্যামেন্ডমেন্ট বিল করা যায়, কোনো স্টেট লেজারে বিল। তাহলে এটা কি হচ্ছে? পার্লামেন্টের যে কোনো হাউসেই এই অ্যামেন্ডমেন্ট বিলটা করা যায়। এখানে কিন্তু কোনো স্টেট লেজিসলেচারে এই বিলটা আনা যায় না, হ্যাঁ? যে কোনো হাউসে এটা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এগুলো তো সিম্পল মেজরিটি আছে। হ্যাঁ, সিম্পল মেজরিটি কিছু নেই। এটা কিছু প্রসেসটা লিখেছে, যেমন ধরো হাউসের যে সংখ্যাগরিষ্ঠতা কত হতে হবে? 50% হতে হবে। আর উপস্থিত আর ভোটদানকারী সদস্যের মধ্যে 2/3 মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে, এটা একটা রয়েছে। আচ্ছা, আর্টিকেল 370 কি বলেছে? 370 হচ্ছে ভারতের জম্মু অ্যান্ড কাশ্মীর। এটা তো নিশ্চয়ই জানো যে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরটাকে হচ্ছে একটা স্পেশাল মর্যাদা দেওয়া হয় 370-তে। আর্টিকেল 370-তে কি হয়েছে? না জম্মু অ্যান্ড কাশ্মীরটাকে একটা স্পেশাল মর্যাদা দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমাদের কি রয়েছে? 2019 সালের 31 অক্টোবর জম্মু অ্যান্ড কাশ্মীরটাকে কি করা হয়? ইউনিট টেরিটরি করে দেওয়া হয়, ঠিক আছে? ভারতের জম্মু অ্যান্ড কাশ্মীরটাকে একটা কি করা হয়ে থাকে? একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়। আর্টিকেল 370, আর্টিকেল 35-এ
অনুযায়ী জম্মু অ্যান্ড কাশ্মীর পৃথক হতে পৃথক আইন প্রয়োগ করা হয়। ঠিক আছে, এই যে 370 আর্টিকেলটা ছিল, 370 আর্টিকেলটার মধ্যে কি কি ছিল দেখো। এখানে কি হচ্ছে, এটা পুরো আলাদা ছিল, মানে এখানে মৌলিক অধিকার সমস্ত বিষয় অন্যান্য জম্মু অ্যান্ড কাশ্মীরের আইন মধ্যে পৃথক ছিল। এটা দেখো কি বললাম, 2019 সাল আগস্ট মাসে ভারত সরকার, এটা আগস্ট মাসে লিখেছে কিন্তু অক্টোবর মাসে হবে। 2019 সালে আগস্ট মাসে ভারত সরকার জম্মু অ্যান্ড কাশ্মীরকে মর্যাদাটা দিতে ব্যর্থ হয়, মানে আর এটাকে ইয়ে বলা যাবে না, স্টেট বলা যাবে না, মানে এখানে আর কিছু এরকম 370 আর্টিকেলটা চলবে। আচ্ছা, তাহলে এখন দুটো কেন্দ্রশাসিত অঞ্চল আছে, কি কি আছে? 370 আর্টিকেলটা বাতিলের পরে এখন দুটো কেন্দ্রশাসিত অঞ্চল, একটা হচ্ছে তোমার জম্মু অ্যান্ড কাশ্মীর রয়েছে, আর একটা হচ্ছে লাদাখ রয়েছে। এই দুটো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। হ্যাঁ, জম্মু অ্যান্ড কাশ্মীর আর এখন স্পেশাল স্টেট হিসেবে গণ্য হবে না, কারণ পৃথক অবস্থান অবহিত। দাঁড়াও একটু। আচ্ছা, তো 370 আর্টিকেলটার সুবিধা দেখো, এটা একটা ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। সারা ভারতবর্ষের লোক এখন জম্মু অ্যান্ড কাশ্মীরে গিয়ে থাকতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, কারণ এখানে আর সেই 370 আর্টিকেল মানে একটা আলাদা কোনো স্পেশাল কোনো স্টেট নেই। সেনাদের প্রতি যে একটা অর্থনীতি ব্যয়টাও কমবে, জম্মু অ্যান্ড কাশ্মীরের সার্বিক উন্নয়নটা দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তো সংবিধান প্রণয়নের সময় কটা তফসিল ছিল? 8টা। এখন সেটা বেড়ে হয়ে গিয়ে কটা হয়ে গেছে? 12টা তফসিল হয়ে গেছে। ঠিক আছে, সংবিধানটা যখন হয়েছিল মানে তোমার 1949 সালের 26শে নভেম্বর। 1949 সালের 26শে নভেম্বর কি হয়েছিল? সংবিধানটা অ্যাকসেপ্টেড হয়েছিল। আর 1950 সালের 26শে জানুয়ারি সেটা ইনাগুরেট করা হয়েছিল। ঠিক আছে, তো এই সময় যখন সংবিধানটা হয়েছিল তখন কটা হচ্ছিল? মাত্র 8টা তফসিল ছিল। এখন সেই জায়গায় কত হয়ে গেছে? 12টা। বুঝতে পেরেছো? হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এটা একটা মনে রেখে দেবে, এটা আগের দিনকে বলেছিলাম যে 22টা আঞ্চলিক ভাষাকে করা হয়। এই অসমিয়া, বাংলা, হিন্দি, উর্দু, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, সংস্কৃত, তেলেগু, তামিল, কন্নড়, ওড়িশা, এগুলো টোটাল হচ্ছে 22টা ভাষাকে এখানে গুরুত্ব দেওয়া হয়। 22টা আঞ্চলিক ভাষা রয়েছে, 22টা আঞ্চলিক ভাষাকে হচ্ছে গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, প্রথম কথা দেখো, এখানে আর একটা জিনিস ইম্পর্টেন্ট, প্রথম সংবিধান সংশোধনটা কবে হয়েছিল? ঠিক আছে, প্রথম সংবিধান সংশোধনটা হয়েছিল 1951 সালে। কি হয়, নবম তফসিলকে প্রথম সংবিধান সংশোধনে পরিবর্তন করা হয়। আমাদের কত রয়েছে? 9 শিডিউল। হ্যাঁ,
নাইন শিডিউলকে পরিবর্তন করা হয়। 1971 সালে যে প্রথম সংবিধান সংশোধনটা হয়েছিল সেখানে নবম তফসিলকে পরিবর্তনটা করা হয়। মূল সংবিধান অর্থাৎ অষ্টম তফসিলে কথা রয়েছে আঞ্চলিক ভাষা রয়েছে, এখন সেটা কি হয়েছে, আঞ্চলিক ভাষাটা কত ছিল আগে, 14টা ছিল আর এখন হয়ে গেছে 22টা হয়ে গেছে। এবার এইগুলো কততম ভাষা এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, শুধু এইটুকু জেনে রেখে দাও যে টোটাল কতগুলো ভাষা রয়েছে। আচ্ছা, ভাষা নিয়ে ওটা কত নম্বর পাঠে বলা হয়েছে বলো? এক্ষুনি বললাম, ভাষা নিয়ে কত নম্বর পাঠে বলা হয়েছে? 17 নম্বর পাঠে বলা হয়েছে। ঠিক আছে, প্রথম কথা 15, 16, 17। বলো 15তে কি বলা হয়েছিল, 16 না কি বলা হয়েছিল, 17তে কি বলা হয়েছিল? এটা হচ্ছে ইলেকশন কমিশন হচ্ছে, ইলেকশন কমিশন। 16তে কি বলা হয়েছিল? হ্যাঁ, এসসি এসটিদের জন্য সুযোগ সুবিধা ছিল। আর 17 নম্বর পাঠে কি বলা হয়েছিল? হুম, 17তে হচ্ছে রাজ। ঠিক আছে, তাহলে প্রথম কথা কি হচ্ছে, 16, 17, 18, ঠিক আছে, 17টা হচ্ছে আমাদের রাজভাষা। আর 18তে কি আছে বলো, 18তে? 18তে কি আছে বলো? 18 নম্বর পার্টে কি আছে? এমার্জেন্সি। এমার্জেন্সি হচ্ছে 18, এগুলো কিন্তু পর এগুলোকে মনে রাখবে। ঠিক আছে, এমার্জেন্সিটা হচ্ছে 18। ওকে, আচ্ছা, এমার্জেন্সি হচ্ছে 18। আর যেটা রয়েছে তোমার 19 আর 20তে কি আছে? 19তে হচ্ছে তোমার সংবিধান সংশোধন, আর 20তে কি আছে? দেখো, এবারে কি হচ্ছে, সংবিধান সংশোধনী। আচ্ছা, 20 নম্বর, 20তে হচ্ছে, 20তেই তো হচ্ছে সংবিধান সংশোধন আছে, দাঁড়াও মিনিট। আর্টিকেল 370, 21, 360, দেখো পাঠ করি, কি বললাম, সংবিধান সংশোধন, তাই না? ঠিক আছে, 19-এ হচ্ছে তোমার আছে, 19-এ হচ্ছে 19 নম্বর পার্ট, 352, 356, এটাতে ইমার্জেন্সি, ইমার্জেন্সিটা কততে আছে? এমার্জেন্সিটা আছে, এমার্জেন্সি হচ্ছে 18, 10, 15, 16, 17, 18, 18, 19, 19-এ কি আছে, 19-এ তো 352, 660। আচ্ছা, এমার্জেন্সির পরে, এমার্জেন্সির পরে 19টা, 19 একবার দেখো তো 19টা কি আছে, কেউ দেখতে পাবে? কেউ দেখেছো, সার্চ করছো কেউ?
হুম হুম। আচ্ছা আচ্ছা, ওই জন্য ওটা ওটা একটা মিসলেনিয়াস প্রভিশন, ঠিক আছে, এটা এতটা ইম্পর্টেন্ট কিছু নয়, বুঝতে পেরেছো? মিসলেনিয়াস প্রভিশন, বিভিন্ন রকম প্রভিশন যেগুলো রয়েছে, যেগুলো আমাদের এই এতগুলো পার্টে নেই সেইগুলো। আর 20টা মনে রাখবে, 20টা হচ্ছে সংবিধান সংশোধন, এটাকে মনে রাখবে। হুম 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 হুম, ঠিক আছে। হুম। আচ্ছা, এবারে একবার এখানে এসো, সংবিধান সংশোধনে। দেখো, প্রথম সংশোধন কবে হয়েছে? 1951 সালে। এটা প্রথম প্রথম সংশোধন 1951। আচ্ছা, এখানে আর একটা জিনিস বললাম তোমাদের, প্রথম যেটা হয়েছে 1951-এ যে সংবিধান সংশোধনে হয়, সেইখানে কি বললাম এক্ষুনি একটা বলো তো, এখানে পড়াচ্ছি এটা। 1951-এ যে সংবিধান সংশোধনটা হয়েছিল, সেখানটা কি হয়েছিল বলো তো? ইয়েস, নাইন্থ শিডিউলটাকে চেঞ্জ করা। হুম, নাইন্থ শিডিউলটাকে চেঞ্জ করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তো দেখো, এর সাথে 1951 সালে কি করা হয়েছিল, জমিদারি প্রথার উচ্ছেদকে সাংবিধানিক আকার দেওয়া হয়েছিল। বাক স্বাধীনতার অধিকারের উপর কিছু গুরুত্বপূর্ণ বিধি, এ দেখো, এই যে বাক স্বাধীনতার অধিকারটা, এটাও কিন্তু আমাদের 19 নম্বরে বলা হয়েছে, ঠিক আছে। এই যে তোমার হচ্ছে 13 থেকে 14 রয়েছে, 14 থেকে রয়েছে 18 রয়েছে, তোমার সামের অধিকার রয়েছে, 19 নম্বর ধারায় যে 6 প্রকার স্বাধীনতা রয়েছে, তার মধ্যে কিন্তু এটা একটা স্বাধীনতা, বাক স্বাধীনতার অধিকার, ঠিক আছে। তো বাক স্বাধীনতার অধিকার মানে কি রয়েছে, যে তুমি কোনো একটা জায়গায় কোনো কিছুকে নিয়ে বলতে পারো, তোমার সেটা রাইট আছে। কিন্তু কথা হচ্ছে কি, যে এখানে কি করা হয়েছে, বাক স্বাধীনতার অধিকারের উপর কিছু যুক্তিপূর্ণ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হ্যাঁ, মানে তুমি সব জায়গায় কি সব কথাটা বলতে পারো না, কিছু স্পেশালি কিছু কথা রয়েছে, মানে যে সমস্ত জায়গায় গিয়ে কিছু মেনশন করা রয়েছে, সেই জায়গাগুলো তোমাদের জানার দরকার নেই, শুধু এইটুকু জেনে রাখতে হবে যে আমরা সব জায়গায় গিয়ে পাবলিক প্লেসে বিশেষ করে যেটুকু আমাদের লিমিটেড করা রয়েছে সেইটুকুই আমরা বলতে পারবো, ঠিক আছে। তো এইটা প্রথম 1951 সালে কি করা হয়েছিল, জমিদারি প্রথার উচ্ছেদ সাধনকে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে জমিদারি প্রথার উচ্ছেদ, এই যে ব্যাপারটা লেখা আছে, এইটা মানে আমাদের ভারতের কোন গভর্নর করেছিল জমিদারি প্রথার এই যে উচ্ছেদটা? কোন গভর্নর এর জন্য রেসপন্সিবল আছে বলতে পারবে? মানে সে জাস্ট উচ্ছেদ করেনি, কিন্তু কথা হচ্ছে কি, সে যে নিয়মটা করেছিল সেটাতে জমিদাররা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, বলতে পারবে কে? ইয়েস, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস যে করেছিল, যে বন্দোবস্তটা করেছিল, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট। সব থেকে বড় কথা কি, চিরস্থায়ী বন্দোবস্তের কিছু হয়নি, এ একটা আইন বার করেছিল, সেই আইনটার নাম হচ্ছে সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইন মানে কি রয়েছিল, যে ধরো তোমাকে একটা ডেট দিয়ে দিয়েছে, ডেট দিয়ে দিয়েছে, সেখানে হচ্ছে যে এই তারিখের সানসেটের আগে তোমাকে জমিদারের যা কিছু ট্যাক্স রয়েছে, যে কিছু পায়না রয়েছে, সেগুলো কিন্তু সব মিটিয়ে দিতে হবে। এবার অনেক সময় জমিতে কিন্তু প্রোডাকশন হতো না, তখন জমিদাররা কিন্তু মাথায় ঘাম ফেলে দিত। তো সেইখান থেকেই কিন্তু জমিদারি প্রথার উপর একটা বিরাট মানে একটা চাপ সৃষ্টি করা হয়। তো এইটার জন্য কিন্তু দায়ী হয়েছে লর্ড কর্নওয়ালিস, বুঝতে পেরেছো? তো আমাদের কি করা হয়েছে, এই 1951 সালে দেখবে এখন আর জমিদারি প্রথা কেউ নেই, তাহলে জমিদারি প্রথার উচ্ছেদকে একটা সাংবিধানিক আগে দেওয়া হয়, মানে জমিদারি প্রথা থাকবে না, আর বাক স্বাধীনতার উপর কিছু যুক্তিপূর্ণ বিধিনিষেধটা আরোপ করা হয়, ঠিক আছে। এবারে দেখো, কতগুলো সংবিধান এখানে লেখা আছে, সেগুলোকে মোটামুটি একটু পড়তে হবে। যেমন দ্বিতীয়টা, দ্বিতীয়টা কি রয়েছে, যে সংবিধান কেন্দ্রগুলোকে 65 মোটামুটি 6,50,000 থেকে 8,50,000 ভোটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। লোকসভার আসন সংখ্যা নির্দিষ্ট হয় 500টি। হ্যাঁ, এটা মোটামুটি 500টা থাকে, ঠিক আছে। এখন যদিও 500টা বেশি হয়ে গেছে, আগে তো মনে হয় মানে কতটা রাখতো, 552টা মনে হয় থাকতো, তাই তো? লোকসভার আসনগুলো আগে কত থাকতো, লোকসভার আসনটা বলো, এখন কতগুলো আছে আর আগে কত ছিল ছিল বলো?
হ্যাঁ ঠিক, 550টা হচ্ছে, 550টা থাকতো, আর যেটা থাকতো সেটা হচ্ছে এখন হচ্ছে 545 হয়ে গেছে। ঠিক আছে, 545। তো এই যে ব্যাপারটা রয়েছে, যে 500টা রয়েছে, এইটা আমাদের করা হয়ে থাকে এই দ্বিতীয় সংবিধান সংশোধনে। হ্যাঁ, প্রতিটি নির্বাচনে কিন্তু 75 থেকে এই প্রতিনিধিত্ব করবে। আচ্ছা, তৃতীয় সংশোধন, তৃতীয় সংশোধনটা কবে রয়েছে? 1955। পার্লামেন্টের হাতে উৎপাদন, বন্টন, পশুখাদ্য, কাঁচা তুলা, বীজ, কাঁচা পাট সংক্রান্ত নিয়ন্ত্রণ ক্ষমতা জনস্বার্থে প্রদান করা হয়। পার্লামেন্ট হচ্ছে উৎপাদন করতে পারবে, বন্টন করতে পারবে, পশুখাদ্য করতে পারবে, এগুলোকে সবই কিন্তু করতে পারবে। ঠিক আছে, এটা। হুম, আচ্ছা, আর একটা কি হয়েছে? ফোর্থ সংশোধন 1955। ঠিক আছে, সম্পত্তির অধিকারের উপর বিধি, এটা। আচ্ছা, সম্পত্তির অধিকারটা বলো, আমাদের সম্পত্তির অধিকারটা কত নম্বর সংবিধানে প্রয়োগ করা হয়? কত নম্বর সংবিধান সংশোধনে? না, 1978 সালের 44তম সংবিধান সংশোধনে। এখন এখান থেকে একটা কোশ্চেন আসে, এখান থেকে একটা কোশ্চেন আসে যে সম্পত্তির অধিকারটা এখন আমাদের কি অধিকার? ঠিক আছে, আমাদের কি করা হয়? 1 নম্বর কি করা হয়? লিগাল রাইট দেওয়া হয়। তারপর হ্যাঁ, হ্যাঁ, লিগাল রাইট, এটা একটা লিগাল রাইট। এখন একটা আঁকড়ো শুধুমাত্র আইনি অধিকার রয়েছে। ঠিক আছে, আর একটা হচ্ছে দুটো অধিকার রয়েছে, আর একটা হচ্ছে ভোট দানের অধিকার। ভোট দানের অধিকারটা কি রয়েছে? এটা আমাদের সাংবিধানিক অধিকার। দুটো কিন্তু অধিকার মাথায় রাখতে হবে, একটা সাংবিধানিক অধিকার, আর এটা হচ্ছে শুধুমাত্র একটা লিগাল রাইট, আইনি অধিকার। ঠিক আছে, এই দুটো কোশ্চেন কিন্তু প্রায় প্রত্যেক পরীক্ষাতেই আমরা দেখতে পাই, যে ভোট দানের অধিকারটা কি অধিকার রয়েছে, প্লাস সম্পত্তির অধিকারটা এখন কি অধিকারের মধ্যে রাখা হয়েছে। আচ্ছা, আচ্ছা, তারপর কি হচ্ছে? ষষ্ঠ সংবিধান দেখো, 1956 সালে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা সংশোধন করা হয় রাজস্ব বৃদ্ধির উদ্দেশ্যে। তোমরা জানো যে এখানে একটা কোশ্চেন একটা এসেছিল, যে একটা সেন্ট্রালে কিছু লিস্ট রয়েছে, সেন্ট্রালে কিছু লিস্ট রয়েছে, সেন্ট্রালের মধ্যে কি রয়েছে? যেমন ধরো ব্যাংকিং রয়েছে, সেন্ট্রালের মধ্যে ব্যাংকিং রয়েছে, তারপর হচ্ছে তোমার রেল রয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কারেন্সি রয়েছে, এগুলো সবই কিন্তু সেন্ট্রালে। স্টেটের মধ্যে কি রয়েছে? স্টেটের মধ্যে হচ্ছে তোমার পুলিশ রয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এগ্রিকালচার রয়েছে, ইরিগেশন রয়েছে, এগুলো সবই কিন্তু স্টেটের। ঠিক আছে, হ্যাঁ। তো কেন্দ্র তালিকা আর রাজ্য তালিকা, আর একটা হচ্ছে কি তোমার হচ্ছে কনকারেন্ট, কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। কনকারেন্ট লিস্টের মধ্যে কি ছিল? একটা ছিল এডুকেশন ছিল, ঠিক আছে, এডুকেশন ছিল, তারপর হচ্ছে ফরেস্ট্রি ছিল, এইগুলো হচ্ছে কিন্তু সব কঠোর কনকারেন্ট লিস্ট। হ্যাঁ, তো কেন্দ্র তালিকা রাজ্য তালিকা সংশোধন করা হয় রাজস্ব বৃদ্ধির উদ্দেশ্যে। কেন্দ্রীয় তালিকা একটা নতুন বিষয় সংযুক্ত হয়। হ্যাঁ, আন্তঃরাজ্য বাণিজ্যের ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের উপর রাজ্যের উপর বিধিনিষেধ আরোপ করা হয়। আচ্ছা, এইখানে আর একটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এইটা 7 নম্বর সংশোধন কি করা হয়? দেখো, 1956-এর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠিত হয়, এবং এ বি সি এই ধরনের রাজ্যের অবলুপ্তি করে। একটা কিছু এ ক্যাটাগরির রাজ্য ছিল, বি ক্যাটাগরির রাজ্য ছিল, এরকম কিছু কিছু লিস্টে ছিল। তো চারটে যে লিস্ট রয়েছে এবিসিটার, এটাকে পুরোপুরি অবলুপ্ত হয়। এটা সংযুক্ত হয়ে এখন কটা হয়েছে? 14টা রাজ্য। এখন তো যদি 14টা রাজ্য নেই, এখন রাজ্য বেড়ে গেছে। তো 29টা, এখন 29 স্টেটস আছে। আর এখানে কেন্দ্রশাসিত অঞ্চল আগে কি ছিল? 6টা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তো সেইগুলো কিন্তু হাইকোর্টের আগে বিচার বিভাগে, এই যে বিচার বিভাগে এখতিয়ারটা সম্প্রসারণ করে। যেমন ধরো আমাদের যে এটা রয়েছে, কি বেশ বলে, আন্দামান নিকোবর। 28 স্টেটস তো 29 স্টেট, একটা তেলেঙ্গানাটা ডিভাইড হলো না? ও, তেলেঙ্গানাটা, হ্যাঁ সরি, তেলেঙ্গানাটা হয়ে গিয়ে ওটা হ্যাঁ, হ্যাঁ, 2014 সালে হয়েছিল এটা তেলেঙ্গানা, তাই তো? হ্যাঁ, তাহলে 2014 সালে যদি তেলেঙ্গানাটা হয়, এখান থেকে জম্মু কাশ্মীরটা বাদ চলে গেল। হ্যাঁ, তাহলে তো তোমার এটাই থাকে, 28 স্টেটস থাকছে, 28 স্টেটস থাকছে। আর এইখানে কেন্দ্রশাসিত অঞ্চলটা হচ্ছে তাহলে কতগুলো থাকছে বলো? 8টা কেন্দ্রশাসিত অঞ্চল থাকছে। 28 স্টেট থাকছে, আর হচ্ছে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল থাকছে। এবারে এই যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে, যেমন ধরো এই আন্দামান নিকোবরটা, এখানে যে আন্দামান নিকোবরটা রয়েছে, এইগুলো কি হয় না, আমাদের দেখবে যে কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু আন্দামান নিকোবরটাকে রেগুলেট করা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর কি হচ্ছে দেখো, 8তম সংবিধান 1960 সালে
ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণের কথা বলা হয়েছে, জমিদারের প্রথা উচ্ছেদ করে আইন অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। 9তম সংবিধান 1960 সালে ভারত পাকিস্তান সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে নিয়ে পাকিস্তানের সঙ্গে হচ্ছে সমঝোতা রয়েছে। আচ্ছা, এবার বলো তো আমাদের সাথে ইন্ডিয়া পাকিস্তানের কবার যুদ্ধ লেগেছিল? বলো কোন কোন সালগুলো বলো, আগে সালগুলো বলো। তার আগে সেই তারপরে হুম, সেটা তো আছে। আচ্ছা, এবারে এটা 1965 না 1966, এটা এটা দেখো তো। এই যে ইন্দো ইন্দো পাকিস্তান ওয়ার 1965, তাই তো? আচ্ছা, এবার বলো তো এখানে তাসখন্দের চুক্তিটা কবে হয়েছিল? তাসখন্দের চুক্তি কি করে 1920 হয়? তাসখন্দের চুক্তি স্বাধীনতার পরে। হ্যাঁ, 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 লাল বাহাদুর শাস্ত্রী ছিল। লাল বাহাদুর লাল বাহাদুর শাস্ত্রী ছিল। এইটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার অফ এইটা হচ্ছে তাসখন যেটা হয়েছিল 1966 এ হয়েছিল। ঠিক আছে, 1966 এ হয়েছিল। হ্যাঁ, এই হুম, 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 হুম। এটা হয়েছিল। আর 1971 যেটা হয়েছিল সেই সময় বাংলাদেশ লিবারেশনটা হয়েছিল। আর এইটা হচ্ছে লাস্ট হচ্ছে কি হয়েছে, কার্গিল ওয়ারটা হয়েছিল। এই তিনটে কিন্তু আমাদের সমঝোতা হয়ে থাকে, ঠিক আছে, মানে তিনটে হচ্ছে ভারত পাকিস্তানের সাথে তিনবার কিন্তু আমাদের ঝামেলাটা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা। দেখো 10তম সংবিধান সংশোধন 1961, দাদরা নগর হাভেলিতে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত হয়। পরে এগুলো পর্তুগিজ হলো। এখন দাদরা নগর হাভেলিটা কি ছিল? আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, অঞ্চল হিসেবে যুক্ত হয়। পরে এগুলো পর্তুগিজ উপনিবেশ ছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি এগুলো আগে কি ছিল? পর্তুগিজ উপনিবেশ ছিল। যখন পর্তুগিজরা ফার্স্টে যখন ওরা আমাদের এখানে এসে যখন বাণিজ্য করতে শুরু করে, ওরা কিন্তু এই ফার্স্টে হচ্ছে আমাদের কিছুটা সাউথের দিকটা ঢুকেছিল, প্লাস হচ্ছে যে দাদরা নগর হাভেলি যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ওরা অ্যাটাক করেছিল ফার্স্ট অফ অল, ঠিক আছে। আর এরপরে হচ্ছে হুম, 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 হুম। 19 1960 সালে বলেছিলাম মনে হয়। 1960 সালে গোয়াটাকে ইয়ে করা হয়, মানে পর্তুগিজদের থেকে ওটাকে আলাদা করা হয়। 1960 মানে বলে। দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া 1 মিনিট, দাঁড়া। 60 না 61, দেখো এখানে কি আছে। গোয়া দমন দিউ গোয়া দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত হয়। পূর্বে এগুলি পর্তুগিজের অধীনে ছিল। তার মানে ঠিকই বলেছি। 1960-তে হচ্ছে 1960-টা হচ্ছে ওখানে ওর থেকে এদের থেকে আলাদা করা হয়। তারপরে এইটাকে কি করা যায়, আলাদা করে তো কিছু একটা জিনিস দিতে হবে। তখন এটাকে কি করা হয়, কেন্দ্রশাসিত অঞ্চলে যুক্ত করে দেওয়া হয়। ঠিক আছে। 1961-এ যে 12তম সংবিধান সংশোধনে এটাকে কি করা হয়, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যুক্ত হয়। আর যেটা হয়ে থাকে যে 1960-টা যেটা রয়েছে সেইখানটা হচ্ছে ওখানে প্রথম কথা আলাদা করতে একটা কিছু নাম দিতে হবে। শুধু আলাদা করলেই তো হলো না। এবারে কিছু নাম দিতে গেলে কি করতে হবে, তারপরে একটা সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধনটা হয়েছে কি 1961, 12তম সংবিধান সংশোধন। হুম, হুম, ঠিক আছে। নেক্সট দেখো, এরপরে কি রয়েছে, 13তম সংবিধান সংশোধন 1963, নাগাল্যান্ডের গঠন বিশেষ সুরক্ষার কথা বলা হয়েছে, ঠিক আছে। 371-এ দেখো, ঠিক আছে, একটার দিকে ছিল কি হয়েছে 370 জম্মু অ্যান্ড কাশ্মীর, নাগাল্যান্ডেরও কিন্তু একটা বিশেষ সুরক্ষার কিন্তু কথা বলা হয়েছে। সেটা কত, 371 এতে, ঠিক আছে। তার মানে দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে, 370 হলো, আর একটা হচ্ছে 371 এ। 371 এটা কি রয়েছে, নাগাল্যান্ড। নাগাল্যান্ডে হচ্ছে, এটা হচ্ছে মানে আমাদের 1963-তে 13তম সংবিধান সংশোধনে নাগাল্যান্ডের এই বিশেষ সুরক্ষার কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা অনেক সময় যদি কোনোদিনও পরীক্ষায় আসে
যে 371 এটা কিসের জন্য, 371 কিসের জন্য, তাহলে সেটা হচ্ছে নাগাল্যান্ডের গঠনের জন্য। তারপরে হচ্ছে 1962, বলো 1962 তে কি হয়েছিল বলো। 1962 তে কি হয়েছিল? সিক্সটি ওয়ান থেকে 62 এই সময়টা কি হয়েছিল বলো তো? হ্যাঁ, কিন্তু এক্সাক্ট আমি ফিগারটা কি বলেছিলাম, ইন্দো-চীনা ওয়ারটা কবে হয়েছিল? ইন্দো-চীনা ওয়ার বলো একবার। ইন্দো-চীনা ওয়ার বলছি যে আমাদের তো অ্যাকচুয়ালি ন্যাশনাল যে ইমার্জেন্সিটা রয়েছে ওটা তো 3বার ডিক্লেয়ার করা হয়েছিল, ঠিক আছে। এবারে কথা হচ্ছে প্রথমে একটা ইন্দো-চীনা ওয়ারের সময় ডিক্লেয়ার করা হয়েছিল, তারপরে হচ্ছে আমাদের ভারত পাকিস্তান যখন যুদ্ধটা হলো 65 তখন হলো, আর একটা হচ্ছে যখন 71 যখন ইন্ডিয়া পাকিস্তানের সাথে যখন যুদ্ধটা হলো তখন হলো। তো একটা কথা হচ্ছে এই যে প্রথম যেটা হলো, প্রথম যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল সেটা কিসের সাথে, ভারতের সঙ্গে চায়নার যুদ্ধ হয়েছিল, এটা ঠিক আছে, কিন্তু সেটা কত সালে, কত সালে ইন্দো 1961? ইয়াস, 1962, ঠিক সেটাই আমি জানতে চাইছি। 1962তেই হয়েছে ইন্দো চায়না ওয়ারটা হয়েছিল, ঠিক আছে। ইন্ডিয়া চায়না ওয়ারটা হয়েছিল 1962তে, ঠিক আছে। আচ্ছা, এবারে বলো, এগুলোকে একটুখানি জাস্ট রিভাইজ করছি। বলো তো, বুর্জিল পাস, বুর্জিল পাস আর নাথুলা পাস, বলো কোন দুটাকে কানেক্ট করে, বুর্জিল পাস আর একটা নাথুলা পাস? কি বলছো গো, নেলেপোলা নাথুলাটা কি বলছো, নাথুলা পাস? হ্যাঁ, আর নাথুলাটা? ইন্ডিয়া তিব্বত, ইন্ডিয়া, হ্যাঁ এটা নাথুলাটা হচ্ছে ইয়ে ছিল, ইন্ডিয়া চায়না ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ ওইটা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এইটা তাহলে কারণ এটা হচ্ছে নাথুলা রয়েছে, আর একটা হচ্ছে বুর্জিল, বুর্জিলটা কি আছে বলার একবার, বুর্জিলটা? বুর্জিলটা আরেকবার বলো, পিনাকি। মিডিল এশিয়া ছিল না, মধ্য মধ্য এশিয়া ছিল না, মধ্য এশিয়া একটা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, মধ্য এশিয়া, মধ্য এশিয়া চায়না মনে হয় ছিল না, কি বলতো, মধ্য এশিয়া চায়না, একবার দেখে নেবে ভালো করে, ঠিক আছে। এইটা বুর্জিল, আর একটা হচ্ছে বুর্জিল, আর একটা হচ্ছে রয়েছে, একটা হচ্ছে নাথুলা। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে 15তম সংবিধান সংশোধন 1965, বিচারকদের অবসর সময়টা কি হচ্ছে 60 থেকে 62 বছর করা হয়, অবসর সময়টি কি করা হয়েছে 60। আচ্ছা এটা বলো, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সটা কত, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সটা কত, বলো দুটো। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সটা কত, এটা প্রতিবারই কোশ্চেনটা আসে। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স আছে কি, আর সুপ্রিম, ইয়েস, হাইকোর্টের হচ্ছে 62 ইয়ার্স, এই জন্য আমি বললাম হাইকোর্টের হচ্ছে 62 ইয়ার্স আর সুপ্রিম কোর্ট হচ্ছে 65 ইয়ার্স। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কি হয়, 1965-এ বিচারকদের অবসরের সময়টা কি করা হয়, 60 থেকে হচ্ছে 62 বছর করা হয়। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিগণ একই হাইকোর্টের অস্থায়ী বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত করতে পারবে, এটা হলো, ঠিক আছে।
এটা হলো তোমার 1963-তে, আর একটা 16তম সংবিধান সংশোধনে বাক স্বাধীনতা, মতামত প্রকাশের অধিকার, নিরস্ত্রভাবে কোনো জায়গায় বাধা নিষেধ আরোপ করতে পারবে। ঠিক আছে, ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা দেওয়া হয়েছে। গেল। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, 24তম সংবিধান সংশোধন 1971। সংসদ সংবিধানের মৌলিক অধিকার এবং অন্যান্য অংশকে পরিবর্তন করতে পারবে। সংসদ সংবিধানের মৌলিক অধিকার অন্যান্য অংশকে পরিবর্তন করতে পারবে, খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি সংবিধান সংশোধন বিলে সম্মতি দিতে বাধ্য থাকবে। হ্যাঁ, তার মানে কি, এখানে দেখো, এখানে যে মৌলিক অধিকারটাও কিন্তু পরিবর্তন করা যেতে পারে। 24তম সংবিধান সংশোধনে সেটা বলা হয়েছে 1971 সালে। কিন্তু মৌলিক অধিকারটা পরিবর্তন করতে পারবে, কিন্তু জিনিসটা, কন্ডিশনটা একই। মৌলিক অধিকার পরিবর্তন করে যে নতুন অধিকারটা আনা হয়েছে, সেই অধিকারটা যদি কোনো কারণে ভায়োলেটেড হয়, তুমি একদম 32-এ সুপ্রিম কোর্ট, 226-এ হাইকোর্টে কেস ঠুকতে পারবে। ঠিক আছে, তাহলে সংবিধান সংশোধনের মৌলিক অধিকার বা অন্যান্য অংশকে পরিবর্তন করতে পারবে, রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের বিলে সম্মতি দিতে বাধ্য থাকবে। এটা আচ্ছা, এখানে দেখো অর্ডিন্যান্স। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। 1975, খুব ইম্পর্টেন্ট। ভারতীয় রাজ্য হিসাবে কি হয়, সিকিমটা গঠিত হয় 22তম অঙ্গরাজ্য হিসাবে। তাহলে কত হচ্ছে, 1975-এ কি হয়, 1975-এ হচ্ছে সিকিমটা গঠিত হয়। সিকিমটা কবে গঠিত হয়, 1975-এ। ঠিক আছে, বলো আমাদের যে আছে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘাটা কোথায় আছে? কাঞ্চনজঙ্ঘাটা কোথায় আছে? সিকিম। কাঞ্চনজঙ্ঘাটা রয়েছে তোমার সিকিমে রয়েছে। হুম, তাহলে ভারতীয় রাজ্য হিসেবে সিকিম গঠিত হবে, প্লাস এটা 22তম অঙ্গরাজ্য হিসাবে। ঠিক আছে, আর কিছু নেই। আচ্ছা, এবারে 41তম সংবিধান সংশোধনে দেখো, এটা কি হবে, যে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্য যুগ্ম সভাপতিদের আচ্ছা 80 থেকে 62 করা হবে। এবারে তোমরা আমাকে বলো যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এটা আমাদের সংবিধানে কত নম্বর পার্টে আছে? 15-তে। 15-তে তো ইলেকশন কমিশন আছে। 14। 14-তে হচ্ছে ইউপিএসসি, আর 14-তে হচ্ছে ইউপিএসসি, 15-তে হচ্ছে ইলেকশন কমিশন। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো, যে আমাদের কোন গভর্নর এরকম রয়েছে যে সিভিল সার্ভিস পরীক্ষার বয়সটা 21 থেকে 18 করে দিয়েছে? কোন গভর্নর সিভিল সার্ভিস পরীক্ষার বয়সটা 21 থেকে 18 করে দিয়েছিল? ইয়েস, লর্ড লিটন। লর্ড লিটন হচ্ছে ফাদার অফ সিভিল সার্ভিস। যেমন লর্ড কর্নওয়ালিসকে বলা হয়, তেমনি একটা গভর্নর ছিল লর্ড লিটন, যে হচ্ছে এই সিভিল সার্ভিস পরীক্ষার বয়সটা 21 থেকে এটাকে কমে 18 করে দিয়েছিল। এখানে একটা দেখো, 1977 সালের 42তম সংবিধান সংশোধন। দেখো, সংশোধনটি ইন্দিরা গান্ধীর সময়কাল অভ্যন্তরীণ জরুরি অবস্থা পাস হয়। এর দ্বারা মৌলিক অধিকার সংকুচিত হয়। মৌলিক অধিকার, আর তার মানে কি হয়, এই যে 1900, এটাকে হচ্ছে 76 সালেই বলে। হ্যাঁ, যে সেইখানে কি হয়, যে দুটো মৌলিক কর্তব্য হচ্ছে আরোপিত হয়, এই যে সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ কথাটি সংবিধানের মূল কাঠামোতে পরিবর্তন আনা হয়। তার মানে আগে কিন্তু সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ কথাটা ছিল না। ঠিক আছে, তো সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ কথাটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনে আনা হয়। এই যে আমরা ইন্ডিয়া বলছি না, ইন্ডিয়া ইজ এ সোভারেন সোসাইটি, তার আগে অনেকটা কেস হয়ে গেছে। এমনি 77 সালে এমনি কেসটা দেখায়নি, তার আগে একটা কেশবনন্দ ভারতী কেস হয়ে গেছে। কেশবনন্দ ভারতী কেসে এইটাকে করা হয়েছিল, যে এর আগে নাকি বলা হয়েছিল যে প্রিয়াম্বলটাকে কোনোদিনও করা যায় না, প্রিয়াম্বলটাকে কোনোদিনও রেকটিফাই করা যায় না, প্রিয়াম্বলটাকে কোনোদিনও সংশোধন করা যায় না। কিন্তু কেশবনন্দ ভারতী কেসটা
কেশবনন্দ ভারতী কেসটা সম্ভবত 73 না কততে হয়েছিল, এবার দেখে নেবে, ঠিক আছে, 73 না কততে হয়েছিল দেখে নেবে একবার। তো সেই সময় কি করা হয়েছিল, বলা হয়েছিল যে না প্রিয়াম্বেলটাকেও কিন্তু প্রয়োজন, তবে প্রিয়াম্বেলটা কিন্তু আমাদের একবার সংশোধিত হয়েছে। তো সেখানে এই যে এই কথাটা এসে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, ঠিক আছে, সমাজতান্ত্রিক ধর্ম মানে একটা হচ্ছে কি এস রয়েছে, তারপর হচ্ছে ধর্মনিরপেক্ষ, এস ইন্টিগ্রিটি রয়েছে, এস আই, আর একটা বলো কি আছে, কি অ্যালফাবেটস, এস আই এস, এস আই এস, সিস কথাটা এসছে, ঠিক আছে। আচ্ছা আমাকে এবারে বলো যে এই যে ব্যাপারটা হচ্ছে নাগাল্যান্ডটাকে, নাগাল্যান্ড, নাগাল্যান্ডটাকে হচ্ছে কত নম্বর, কত নম্বর যে আর্টিকেলটা রয়েছে যেটাতে হচ্ছে নাগাল্যান্ডকে, যেমন হয়তো এটা 370 ছিল, নাগাল্যান্ডটা কততে করা হয়েছে, 370, ঠিক, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হচ্ছে 13, সেখানে হচ্ছে কি হয়েছিল 371 এতে নাগাল্যান্ডকে একটা স্পেশাল প্রায়োরিটি দেওয়া হয়েছিল, ঠিক আছে। আচ্ছা মানে আর বেশি কিছু নেই। হ্যাঁ, এখানে তোমাদের ওইটা বলে দিলাম যে দেখো সম্পত্তির যে অধিকারটা রয়েছে, রাইট টু প্রপার্টিটা রয়েছে, যেটা হচ্ছে মৌলিক অধিকার আর্টিকেল 31 থেকে বাদ দেওয়া হয়েছে একটি এখন, তাহলে এখন এটাও একটা আছে যেটা একটা যে সাধারণ অধিকার, এটা কত নম্বর পার্টে বলা হয়েছে 300A, সম্পত্তির অধিকারটা এটা হচ্ছে একটা সাধারণ অধিকার বা এটাকে লিগাল রাইটও বলা যেতে পারে, এইটা হচ্ছে কততে বলা হয়েছে 300A-তে বলা হয়েছে, 300A-তে, ঠিক আছে। 45তম সংবিধান সংশোধনে দেখো কি আছে, কেন্দ্র আইনসভা বা রাজ্য আইনসভাতে এসসি এসটিদের জন্য আসন সংরক্ষণ, অ্যাংলো ইন্ডিয়াদের জন্য এটাকে করা হয়েছে, এটা হলো। আচ্ছা 56তম সংবিধান সংশোধন দেখো 1987 সালে 56তম সংবিধান সংশোধনে কি করা হয়, গোয়া ভারতীয় যুক্তরাষ্ট্রের 25তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। তাহলে কবে আমাদের গোয়া হচ্ছে অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে, সেটা হচ্ছে 1987-এর 56তম সংবিধান সংশোধন। গোয়াটা কিন্তু আমাদের একটা কি হয় অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে, সেটা কত কত হচ্ছে না 1987-এর হচ্ছে 56তম সংবিধান সংশোধন। ওটাতে হচ্ছে তখন গোয়াটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়, গোয়াটাকে প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল, প্রথম গোয়াটাকে হচ্ছে প্রথম পর্তুগিজদের থেকে আলাদা করা হয় 60-তে, 61-এ ওটাকে কি করা হলো, গোয়াটাতে একটা কিছু নাম দিতে হবে, গোয়াটাকে কেন্দ্রশাসিত করা অঞ্চল করা হলো। তারপরে কি করা হলো 1987-এর 56তম সংবিধান সংশোধনে ওই গোয়াটাকে ভারতীয় যুক্তরাষ্ট্রের 25তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃত হলো, ওটা কেন্দ্রশাসিত অঞ্চল, এটা তো অঙ্গরাজ্য। হুম, দেখো এখানে একটা আর একটা রয়েছে, এটাও অনেক সময় আসে, কত নম্বর সংবিধান সংশোধনে ভোটদানের হ্যাঁ, কত নম্বর সংবিধান সংশোধনে ভোটদানের বয়সটা 21 থেকে 18 করা হয়, এটা কি হচ্ছে 1989, 1989-এ কি হয় তখন ভোটদানের বয়সটা হচ্ছে। আচ্ছা আর একটা কথা আমাকে বলো, কিছুদিন আগে আমি বলেছিলাম 61তম, 61তম, হ্যাঁ এটা 61তম সংবিধান সংশোধনে 1989-এর 61তম সংবিধান সংশোধনে এটাকে করা হয়। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি বলেছিলাম আগে কলকাতা মেট্রো রেল কবে স্থাপিত হয়, কলকাতা 1850, আমি কলকাতা মেট্রো রেল বলেছি তো, তুমি ওটা তো তুমি রেলপথ বলে দিলে, কলকাতা মেট্রো রেল, ক্যালকাটা মেট্রো রেল।
কারণ মনে আছে একবার পড়িয়েছিলাম কবে ক্যালকাটা মেট্রো রেলটা হয়। একবার দেখো তো 87 না 88-এ? Calcutta Metro. In which year Calcutta Metro Rail was established? 88 and 87? নাইনটিন এইটি ফোর, আচ্ছা 1984, বেশ ঠিক আছে। তাহলে ক্যালকাটা মেট্রো রেল 1984। ওকে, ঠিক আছে। আর একটা লাস্ট জেনে রেখে দাও। আচ্ছা 1984, ঠিক আছে। আচ্ছা 1988-এ আর কি গঠন করা হয়? সেবি কবে এস্টাবলিশড হয় বলো তো? সেবি কবে এস্টাবলিশড হয়? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কবে এস্টাবলিশড হয়? হুম, 1988 সেবি। সেবিটাও হচ্ছে 1988। তাহলে এইটাকে আমাদের জেনে রাখতে হবে 1984। 1984-এ কলকাতা মেট্রো রেলটা স্থাপিত হয়। 1984-এ হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডিটাও হয়। আর 1988-এ যেটা হয় সেটা হচ্ছে কি সেবি স্ট্যাবলিশড হয়। 1984-এ 88-এ হচ্ছে সেবি স্ট্যাবলিশড হয়। এটা আচ্ছা। 1991 সালের ৭০তম সংবিধান সংশোধন কি হয়? দিল্লি ও পন্ডিচেরি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে। ওটা তো আছে দিল্লি আর পন্ডিচেরি। মনে রাখবে এই যে দিল্লি আর পন্ডিচেরি আছে, এইখানে কিন্তু তোমার স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, এটা কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু এই দুটো জায়গায় দিল্লি আর পুডুচেরি, এটাতে কিন্তু স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে। এই জন্য আমাদের যে জিএসটি রয়েছে সেখানে কিন্তু যেগুলো জিএসটি, প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরিতে যে জিএসটি সেগুলো তো সবকটা ইউটি জিএসটি কাজে লাগে। কিন্তু দিল্লি আর পন্ডিচেরিতে রেজিস্ট্রেশন করতে গেলে তোমাকে এস জিএসটিতে রেজিস্ট্রেশন করতে হবে। কেন? কারণ যেহেতু এখানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে। ঠিক আছে, এগুলো বাকিগুলো যেগুলো আছে সেগুলোকে মোটামুটি পড়ে নেবে। হ্যাঁ, মোটামুটি যেগুলোকে আছে সেগুলোকে তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো, এখানে আর একটা পড়া থেকে আমি দেখে নিলাম। 2002 সালের 86তম সংবিধান কি করা হয়? 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের অধিকারটাকে দেওয়া হয়। তাহলে এটাকে কত হয়? 6 to 14 ইয়ার্স। 6 to 14 ইয়ার্স শিশুদের হচ্ছে শিক্ষার অধিকারটাকে দেওয়া হয়। বুঝতে পেরেছো? হুম। 11 ফান্ডামেন্টাল ডিউটি। 11, কারণ 11 ফান্ডামেন্টাল ডিউটিটা তোমার এই সময়টাই অ্যাড হয়েছে। ওটাকে খুব বেশি দিন হচ্ছে অ্যাড হয়নি। যেটা 10টা ফান্ডামেন্টাল ডিউটি ছিল, তার সঙ্গে আরো একটা 11টা হচ্ছে এলিমেন্টারি এডুকেশন, কম্পালসারি এলিমেন্টারি এডুকেশন, 6 to 14 ইয়ার্স কম্পালসারি এডুকেশন। ওটা আমাদের ওই এতেও বলা হয়েছে, কি বেশ বলে, যেটা একটা আমাদের এটা আছে না যে 20 না 21 এতে এলিমেন্টারি এডুকেশন, ফ্রি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন রয়েছে, ওইটাকেই আরো বেশি করে এনার্জাইজ করা হয়েছে। আচ্ছা, এইটা আর একটা জিনিস আছে,
এই অ্যান্টি ডিফেকশন ল মানে দলত্যাগ বিরোধী আইন, এটা কবে হয়েছে? 91তম সংবিধান সংশোধন। অ্যান্টি ডিফেকশন ল কোনটা? অ্যান্টি ডিফেকশন ল, হ্যাঁ অ্যান্টি ডিফেকশন ল না, এটা তো 2004 সালে সংবিধান সংশোধন হয়েছে। অ্যান্টি ডিফেকশন লটা 1985 হয়েছিল। এটাকে আরো শক্তিশালী করা হয়েছে 2004 সালে 91তম সংবিধান সংশোধন। ঠিক আছে, আর কিছু আছে কিনা দেখি। কোনটা? ওই এটা এলিমেন্টারি এডুকেশনটা? হ্যাঁ। হুম হুম। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই অবধি থাকবে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে একটু গ্রুপে লিখে আমাকে জানাবে, ঠিক আছে? ক্লাসটা শেষ করছি।